আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএসডি নিয়ে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আমার ল্যাপটপ বা ডেস্কটপ একটু স্লো হয়ে গেছে, এক্ষেত্রে সর্বপ্রথম আমি কি করতে পারি, অনেকেই সাজেশন দেবে একটা এসএসডি ইনস্টল করার। তবে এসএসডি ইনস্টল করতে বললেও কোন এসএসডিটা আপনার জন্য বেটার হবে এসব সম্পর্কে আপনাকে কেউ ধারণা দিবে না। আপনিও হয়তো এসএসডি কিনতে গেলে কখনো খেয়াল করবেন না এই এসএসডিটার স্পিড কম হতে পারে বা বেশি হতে পারে। তবে এসএসডির মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে, সবগুলো এসএসডির স্পিড সেম থাকে না। যদিও হার্ড ডিস্কের থেকে বেটার স্পিড পাবেন, তবে স্পিডের মধ্যে অনেক কিছু ডিফারেন্স আছে এসএসডি গুলোর মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন ধরনের এসএসডি নিয়ে এবং এসএসডি স্পিড সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব। কোন এসএসডিটা আপনার জন্য কিনলে পারফেক্ট হবে, কোন কাজের জন্য কোন এসএসডিটা বেটার, আর এর পাশাপাশি এসএসডি নিয়ে আরো খুঁটিনাটি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা এসএসডি কি এই সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। নরমালি হার্ড ডিস্কের ক্ষেত্রে ভিতরে একটা মুভিং ডিস্ক থাকে যেটা নির্দিষ্ট স্পিডে রোটেট করতে থাকে এবং সেখানে একটা রিডিং হেড থাকে যেটা ডাটা রিড এবং রাইট করে। এরকম কোনো মুভিং পার্টস এসএসডির ক্ষেত্রে থাকে না। এই এসএসডি গুলোতে থাকে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি, যেটা অনেকটা মেমোরি কার্ডের মতোই বলতে পারেন। এখানে কোনো মুভিং পার্টস থাকে না, তাই এটাকে সলিড স্টেট ড্রাইভ বলা হয়। যেহেতু মুভিং পার্টস নেই তাই এটাতে কোনো প্রকার সাউন্ড হয় না এবং এতে টেম্পারেচারও খুব কম থাকে। এই দুটো হচ্ছে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, যেটার ভিতরে একটা রোটেটিং ডিস্ক আছে এবং একটা রিডিং হেড আছে। যে রিডিং হেডটা কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে এটাতে ডাটা রিড এবং রাইট করে থাকে, যার কারণে এটা একটু সাউন্ড মেক করে এবং কিছুটা স্লো হয়ে থাকে। আর অন্যদিকে এসএসডির ক্ষেত্রে এসএসডিতে যে ডাটাগুলো রিড করা হয় এবং রাইট করা হয় সেগুলো রাইট করা হয় হচ্ছে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরিতে, যার কারণে এটাতে কোনো প্রকার সাউন্ড হয় না এবং হিট জেনারেটর ক্ষেত্রেও কিছুটা কম জেনারেট হয়। এছাড়া আর অনেক বেনিফিট আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন চলুন আমরা এসএসডির ফর্ম ফ্যাক্টর এবং সাইজ নিয়ে একটু কথা বলি। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেলের একটা এসএসডি। এটা দেখতে অনেকটা হার্ড ডিস্কের মতো হলেও এটাতে কোনো মুভিং ডিস্ক নেই, এটা একটা এসএসডি। এখানে স্পেসিফাই করা আছে এটা একটা সেইটা এসএসডি। এই এসএসডিটার সাইজটাকে নরমালি দেখলে মনে হতে পারে একটা হার্ড ডিস্কের মতোই, আর এটা হার্ড ডিস্কের মতো সাইজেরই 2.5 ইঞ্চ। আর এই 2.5 ইঞ্চের এসএসডি গুলোই সর্বোচ্চ কমনলি ইউজ হয়। যত ধরনের পুরাতন সিস্টেম ল্যাপটপ বা ডেস্কটপ আছে সে সবগুলোর ক্ষেত্রেই এই এসএসডি গুলো কমনলি ইউজ করা যায়। আর এ কারণে এই এসএসডি গুলো মার্কেটে অনেক বেশি পাওয়া যায়। এই 2.5 ইঞ্চের এসএসডি গুলো কানেক্টেড হয় হচ্ছে সেটা পোর্টের মাধ্যমে, সেটা ইন্টারফেসের মাধ্যমে। তো সেটা ইন্টারফেসটা আসলে কি? এই সেটার ফুল ফর্ম হচ্ছে সিরিয়াল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট। এই ইন্টারফেসের কয়েকটা জেনারেশন আছে। এর ফার্স্ট জেনারেশন ম্যাক্সিমাম 1.5 গিগাবিট পার সেকেন্ড বা 150 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। এর সেকেন্ড যে জেনারেশনটা সেটা 2, সেটা 2 এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 300 মেগাবাইট পার সেকেন্ড। বর্তমান সময়ে যেটা সর্বোচ্চ ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে সেটা 3। সেটা 3 এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 600 মেগাবাইট পার সেকেন্ড অথবা 6 জিবিপিএস গিগাবিটস পার সেকেন্ড। আর অন্যদিকে হার্ড ডিস্কের কথা বলতে গেলে যেমন এই হার্ড ডিস্কটা, এটাতেও কিন্তু সেটা পোর্টে কানেক্টেড হয়ে থাকে, যেটা 600 মেগাবাইট পর্যন্ত ম্যাক্সিমাম ট্রান্সফার স্পিড দেওয়ার কথা। তবে সেটা এই হার্ড ডিস্কের ম্যাক্সিমাম স্পিড ক্যাপাসিটির মধ্যে না। তবে এই হার্ড ডিস্ক গুলো 5400 আরপিএম অথবা 7200 আরপিএম এ রোটেট হতে থাকে। আর এই হার্ড ডিস্ক গুলোতে টিপিক্যাল স্পিড হয়ে থাকে 100 এমবিপিএস থেকে 150 এমবিপিএস পর্যন্ত, যার কারণে এই হার্ড ডিস্ক গুলো স্লো হয়ে থাকে। প্রথমত এটাতে রোটেটিং ডিস্ক থাকে, এজন্য একটু স্লো এবং এর স্পিডও কিছুটা কম থাকে। তাই এই হার্ড ডিস্ক থেকে যদি আপনি একটা সেটা এসএসডি তে কনভার্ট হন বা ট্রান্সফার হন, সেক্ষেত্রে মোটামুটি 5x স্পিড বেটার পাবেন। তো 2.5 ইঞ্চের এসএসডি তো দেখলেন। এরপরে যে ভার্সনটা আছে এটা হচ্ছে M.2। এটা হচ্ছে একটা M.2 এসএসডি। এই M.2 সেটা এসএসডি গুলো সরাসরি মাদারবোর্ডে কানেক্ট করা যায়, যেখানে 2.5 ইঞ্চের যে এসএসডি গুলো আছে এগুলোতে আলাদা কানেক্টর দিয়ে আলাদা কেবল দিয়ে কানেক্ট করতে হয়। M.2 এসএসডির মধ্যে দুইটা ভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে সেটা আর একটা হচ্ছে PCIe NVMe। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে M.2 সেটা এসএসডি টু বি এক্সাক্ট। এই M.2 এসএসডিটা কানেক্টেড হয় সেটা ইন্টারফেসের মাধ্যমে। আর আগেই বলেছি সেটা ইন্টারফেসের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 600 মেগাবাইট পার সেকেন্ড। তবে এই এসএসডি গুলো 2.5 ইঞ্চের থেকে অনেক ছোট এবং স্লিম হয়ে থাকে, কিন্তু সাইজে ছোট এবং স্লিম হলেও পারফরমেন্সের দিক থেকে কিন্তু দুইটার পারফরমেন্সই সেম। এই দুই ধরনের এসএসডি সেটা ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড হয়, তাই এই দুইটা এসএসডির স্পিড মোটামুটি কাছাকাছি পাবেন। এই এসএসডি গুলো টিপিক্যালি 500 এমবিপিএস আর আশেপাশে রিড এবং রাইট স্পিড দিয়ে থাকে। তো সেটা ইন্টারফেসের এসএসডি নিয়ে কথা বলা শেষ। এখন আমরা কথা বলবো একদম লেটেস্ট জেনারেশনের যে এসএসডি গুলো আছে, PCIe NVMe এসএসডি, যেটা বর্তমান সময়ে সর্বোচ্চ ব্যবহার করা হয় এবং এই এসএসডি গুলোর স্পিড সেটা এসএসডি থেকে প্রায় 5 গুণ ফাস্ট হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে 10 গুণ বা
বা 20 গুণ ফাস্ট হয়ে থাকে। আর এই PCIe NVMe SSD এর অনেকগুলো জেনারেশন হয়ে থাকে। এই সবগুলো জেনারেশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা কিছু SSD কালেক্ট করেছিলাম। বাংলাদেশের মার্কেটে রিসেন্টলি লঞ্চ হওয়া অ্যাডলিংক ব্র্যান্ডের কিছু SSD আমরা কালেক্ট করি। তো এখন চলুন আমরা PCIe NVMe SSD গুলোর বিভিন্ন জেনারেশন সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। PCIe NVMe SSD এর ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহার করা হয় হচ্ছে Gen 3 এর SSD গুলো। এটা হচ্ছে একটা M.2 NVMe SSD, যেটা দেখলে আপনার মনে হতে পারে এটা তো কিছুক্ষণ আগে দেখানো M.2 SATA SSD এর মতোই। সাইজের ক্ষেত্রে দুইটাই M.2 ইন্টারফেসে কানেক্টেড হয়, তবে ইন্টারফেস সেম থাকলেও এটা NVMe ইন্টারফেসের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে আর এটা হচ্ছে SATA ইন্টারফেসের মাধ্যমে। দুইটাই মাদারবোর্ডে সরাসরি কানেক্ট করা যায়, তবে এখানে একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে একটা M.2 NVMe SSD, যেখানে আপনি যদি কাট আউটের দিকে লক্ষ্য করেন এখানে একটা কাট আউট দেয়া আছে, আর এটা হচ্ছে একটা SATA SSD, যেটা কাট আউটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দুইটা কাট আউট দেয়া আছে। আমার হাতে যে SSD টা দেখতে পাচ্ছেন এটা অ্যাডলিংক এর একটা Gen 3 এর SSD। এটা PCIe Gen 3 X4 লেনে কানেক্টেড থাকে, আর এই Gen 3 X4 লেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 3500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। NVMe SSD এর ক্ষেত্রে পরের যে জেনারেশনটা আছে এটা হচ্ছে Gen 4 এর SSD। Gen 4 এর SSD গুলোর ম্যাক্সিমাম স্পিড হয়ে থাকে 7500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত, আর এই Gen 4 এর SSD গুলো কানেক্টেড হয়েছে PCIe Gen 4 এর X4 লেন দিয়ে। আর আমার হাতে এখন যে SSD টা দেখতে পাচ্ছেন এটাও অ্যাডলিংক এর SSD, Gen 4 এর SSD। এটা তাদের গেমিং সিরিজের SSD, আর এটাতে হিটসিঙ্ক দেয়া আছে, হিটসিঙ্ক প্লাস থার্মাল প্যাড দেয়া আছে। Gen 4 এর SSD গুলো যেহেতু ট্রান্সফার রেট বেশি তাই হিটিং একটু বেশি হয়, এক্ষেত্রে এই হিটসিঙ্ক গুলো অনেক বেনিফিশিয়াল হয়ে থাকে, যার কারণে এই SSD গুলো নরমাল SSD থেকে মোটামুটি 20 থেকে 30% এর মতো কম হিট হয়ে থাকে। এছাড়াও Gen 5 এর SSD গুলো মার্কেটে রিলিজ হয়েছে, যেটা আপাতত আমার কাছে নেই, যার ম্যাক্সিমাম স্পিড মোটামুটি 14000 মেগাবাইট পার সেকেন্ড প্লাস। এই তিন ধরনের SSD কমনলি ইউজ হয়ে থাকে। এছাড়া আরো কয়েকটা ফর্ম ফ্যাক্টর আছে, যেমন mSATA, যেটা বর্তমান সময়ে ইউজ হয় না বললেই চলে। এই অ্যাডলিংক এর SSD গুলো সম্পর্কে যদি আরো ডিটেইলসে ধারণা নিতে চান, এর স্পিড সম্পর্কে জানতে চান, তাহলে পিসি বিল্ডার বাংলাদেশের একটা লাইভ করেছিল, মোটামুটি 1 ঘন্টার একটা লাইভে এই SSD গুলোর পারফরম্যান্স টেস্ট করে দেখিয়েছে। সেই ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখন আসেন এই SSD গুলোর স্পিড সম্পর্কে একটু ধারণা দেই এবং সর্বশেষ আপনাদেরকে ধারণা দিব কোন SSD গুলো কাদের জন্য পারফেক্ট। প্রথমে আমরা যদি কথা বলি একটা হার্ড ডিস্কের কথা, আপনি হার্ড ডিস্ক থেকে যদি শিফট হতে চান সেক্ষেত্রে হার্ড ডিস্কে যে টিপিক্যাল স্পিড পাবেন 100 MBps বা 150 MBps পর্যন্ত। তো হার্ড ডিস্ক থেকে একটা 2.5 ইঞ্চ SATA SSD তে যদি শিফট হন 5 গুণ বেশি স্পিড পাবেন SSD তে। টিপিক্যাল হার্ড ডিস্কে উইন্ডোজ বুটের টাইম মোটামুটি 45 সেকেন্ড বা এর বেশি নিয়ে থাকে, আর আপনি যদি SSD তে শিফট হন একটা SATA SSD ও মোটামুটি 30 সেকেন্ডের কম সময়ে উইন্ডোজ বুট করতে পারে। আবার যদি আপনার একটা SATA SSD থেকে থাকে সেখান থেকে যদি আপনি NVMe SSD তে আপডেট করেন সেক্ষেত্রে আরো 5 গুণ স্পিড বেশি পাবেন। তবে NVMe SSD কিন্তু সব ডিভাইসে সাপোর্ট করে না, তাই কেনার সময় অবশ্যই এটা বুঝে কিনবেন। 8 জেনারেশন বা এর পরের জেনারেশনের যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেগুলোতে আপনারা NVMe এর সাপোর্ট পাবেন। তবে NVMe সাপোর্ট করলে যে সব ধরনের NVMe সাপোর্ট করবে তা কিন্তু না, অবশ্যই এটা জেনারেশন দেখে কিনতে হবে। Gen 4 বা আপডেট জেনারেশনের যে SSD গুলো আছে, Gen 4 বা Gen 5 এর যে SSD গুলো আছে এগুলো যদি আপনি ইনস্টল করতে চান তাহলে অবশ্যই আপনার প্রসেসর এবং মাদারবোর্ড দুইটারই সাপোর্ট লাগবে Gen 4 বা Gen 5 এর SSD সাপোর্ট করার ক্ষেত্রে। তো কেনার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনার যদি Gen 3 সাপোর্টেড একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে আপনি শুধু বেশি টাকা দিয়ে Gen 4 কিনে কোনো লাভ হবে না, আপনি স্পিড পাবেন সেই Gen 3 এর SSD এর মতোই। আপনি যদি একটা মিনিমাল এবং কম বাজেটের মধ্যে SSD ইনস্টল করতে চান তাহলে SATA SSD আপনার জন্য বেটার, কারণ SATA SSD এর প্রাইস অনেক কম হয়ে থাকে NVMe SSD এর থেকে। আর যদি আপনার ডিভাইস সাপোর্ট করে এবং বাজেট থাকে তাহলে আপনারা NVMe SSD ইনস্টল করতে পারেন। আপনি যদি নরমাল কাজ করতে চান বা মোটামুটি লেভেলের অফিসিয়াল কাজ করতে চান সেক্ষেত্রে নরমাল যে SATA SSD গুলো আছে এগুলো আপনার জন্য এনাফ। যদি গেমিং, ভিডিও এডিটিং বা প্রফেশনাল লেভেলের কাজ করতে চান সেক্ষেত্রে NVMe SSD আপনার জন্য বেটার হবে। আর NVMe SSD এর ক্ষেত্রে যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনার প্রসেসর এবং মাদারবোর্ড অনুযায়ী সর্বোচ্চ সাপোর্টেড যে জেনারেশনটা আছে ওই SSD টা নিলে আপনি বেটার পারফরম্যান্স পাবেন। আপনি যদি হার্ড ডিস্কের সাথে কম্পেয়ার করেন 1 TB একটা হার্ড ডিস্কের প্রাইস মোটামুটি 4000 টাকার আশেপাশে হয়ে থাকে, অন্যদিকে একটা SSD এর প্রাইস যদি 1 TB হয়ে থাকে তাহলে 8000 টাকা প্লাস হয়ে থাকে এভারেজে। তো যদি আপনার ক্যাপাসিটি বেশি লাগে তাহলে OS এর জন্য একটা SSD ইউজ করতে পারেন এবং এক্সট্রা একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন, তাহলে একসাথে বেশি স্টোরেজও পাচ্ছেন এবং স্পিডও ভালো পাচ্ছেন। এটা একটা বেটার অপশন হতে পারে অনেকের জন্যই। তো এই ছিল SSD সম্পর্কে টুকটাক এবং বিস্তারিত। এই ভিডিওটা চাইলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ অনেকেই SSD কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখে না। ভিডিওটা দেখলে হয়তো সে উপকৃত হবে। এই ভিডিওতে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা অন্য কোনো বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকলে আমাদের কমেন্ট করে অথবা ফেসবুক পেজে মেসেজ করে জেনে নিতে পারেন। এরপর কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এরকম আরো নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওতে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।